আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো হচ্ছে যে ডায়াবেটিসের ডায়াগনোসিসটা নিয়ে। তো ডায়াবেটিসের কিছু ডায়াগনোসিস ক্রাইটেরিয়া আছে। আমরা এখানে মেইনলি ফলো করব হচ্ছে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এডিএ, যেটা তাদের যে ক্রাইটেরিয়া সেটা ফলো করব। তাহলে কী ক্রাইটেরিয়া? তো এখন দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে একটা পেশেন্ট আসলো তার ডায়াবেটিসের সিমটম নিয়ে, যে আমরা যে সিমটমগুলো বলেছি পলিউরিয়া, নকচুরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, কমন সিমটমগুলো নিয়ে আসে, মানে সিমটোমেটিক পেশেন্ট। আরেকটা পেশেন্ট আসলো, সে অন্য কাজে আসলো বা অন্য ডিজিজ নিয়ে আসলো, মানে অ্যাসিমটোমেটিক পেশেন্ট, ডায়াবেটিসের সিমটম নাই। তাহলে একটা হচ্ছে সিমটোমেটিক, একটা হচ্ছে অ্যাসিমটোমেটিক। ওকে, এটা আমরা মাথায় রাখলাম। তাহলে আমরা তিনটা টেস্ট প্রথমে করতে পারি। কী কী? একটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল। এটা যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল এটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 7 মিলিমোল পার লিটার হয়, মিলিগ্রাম পার ডেসিলিটার এটাতেও অনেক সময় মাপা হয়, কিন্তু আমরা একটা মনে রাখবো 1 মিলিমোল পার লিটার ইকুয়াল টু হচ্ছে 18 মিলিগ্রাম পার ডিএল। সোজা বললে হচ্ছে মিলিমোল পার লিটারকে 18 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে মিলিগ্রাম পার ডিএল পাবো। তাহলে একটা মনে রাখলে হচ্ছে আমরা মিলিমোল পার লিটার এটা মনে রাখি। তাহলে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল গ্রেটার দেন অর ইকুয়াল 7 মিলিমোল পার লিটার, তাহলে এটা ডায়াবেটিস। और रैंडम ब्लड शुगर ग्रेटर देन और इक्वल 11.1 मिलीमोल पर लिटर, अथवा 2 आवर्स आफ्टर 75 ग्राम ग्लूकोज এটাতেও লেভেল গ্রেটার দেন অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার, বা আমরা যেটাকে উজিটিটি বলি, উজিটিটির পরে যদি 11.1 গ্রেটার দেন অর ইকুয়াল এটা সমান বা ইচ্ছে বড় হয়। और আরেকটা জিনিস আমরা মাপতে পারি HbA1c, এটাকে বলা হয় গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটা গ্রেটার দেন অর ইকুয়াল 6.5% যদি হয়। তাহলে তিনটা জিনিস আমরা বলেছি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ গ্রেটার দেন অর ইকুয়াল 7 মিলিমোল পার লিটার, और रैंडम ब्लड शुगर अथवा 2 आवर्स आफ्टर 75 ग्राम ग्लूकोज लोड ग्रेटर देन और इक्वल 11.1 मिलीमोल पर लीटर, और HbA1c গ্রেটার দেন ইকুয়াল 6.5%। এই তিনটা। তাহলে ওই যে সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক বলেছি, যদি পেশেন্ট সিমটোমেটিক থাকে, সিমটোমেটিক পেশেন্ট, তার সাথে এখানে যে কোনো একটা টেস্ট যদি পজিটিভ হয় তাহলে সে ডায়াবেটিস, ডায়াগনোসিস অফ ডায়াবেটিস, কনফার্ম ডায়াবেটিস। যদি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে তাহলে এখানে যে তিনটা বলেছি তার মধ্যে যে কোনো দুইটা তার কী করতে হবে? পজিটিভ হতে হবে। তাহলে অ্যাসিমটোমেটিক পেশেন্ট 2 ডায়াগনস্টিক টেস্ট পজিটিভ, সিমটোমেটিক পেশেন্ট 1 ডায়াগনস্টিক টেস্ট পজিটিভ, তখন এটাকে আমরা কনফার্ম ডায়াবেটিস বলি। এখন আরেকটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস, মানে এখনো ডায়াবেটিস হয় নাই, সে ডায়াবেটিসের ঝুঁকিতে আছে, ডায়াবেটিস হবে, প্রি ডায়াবেটিস। তাহলে লেভেলটা আমরা যদি একটু বলি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ 5.6 টু 6.9 মিলিমোল পার লিটারের মধ্যে থাকলে, তাহলে 5.6 অথবা তার চেয়ে বেশি এবং 6.9 অথবা তার চেয়ে কম এ লেভেলে থাকলে তখন এটাকে বলা হয় ফাস্টিং ব্লাড গ্লুকোজ, তাহলে এটা প্রি ডায়াবেটিস। তখন এটাকে আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। এখানে WHO যে লেভেল এটা ভিন্ন, আমরা এডিএ যেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এটা বলতেছি, এটা হচ্ছে 5.6 টু 6.9, বড় লিখেছে 7-এর কম, তাহলে 6.9 আমরা ধরে নিতে পারি। এটাকে বলা হয় ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আবার যদি আমরা র্যান্ডম বা 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ করি, সেক্ষেত্রে যদি 7.8 থেকে 11 মিলিমোল পার লিটার এই লেভেলের মধ্যে থাকে, তখন এটাকে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, আইজিটি। একটা ছিল আইএফজি, একটা হচ্ছে আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তাহলে এইগুলো হচ্ছে প্রি ডায়াবেটিস। আর HbA1c এটা কত? এটা হচ্ছে 5.7 থেকে 6.4 লেভেলের মধ্যে যদি থাকে তখন এটাকে বলা হয় প্রি ডায়াবেটিস। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কিছু বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে কমনলি ওয়ার্ডে দেখা যায় যে আমরা
ব্লাড গ্লুকোজ বেড সাইডে মেপে থাকি, মেজার করে থাকি। এটা আমরা কী করি, এটা হচ্ছে ফিঙ্গার প্রিক থেকে ব্লাড নিয়ে ওটাতে আমরা স্ট্রিপে করে মেপে ফেলি। এটাকে বলা হয় ক্যাপিলারি ব্লাড নিচ্ছি আমরা, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট। কিন্তু একটু জেনে জেনে রাখার প্রয়োজন, এরকম ক্ষেত্রে আমরা যখন ব্লাড গ্লুকোজ মেজার করব, মোস্ট সেন্সিটিভ হচ্ছে ভেনাস প্লাজমা ব্লাড গ্লুকোজ মেজার করা। কিন্তু আমরা তো এটা আসলে বেড সাইডে করাটা একটু ডিফিকাল্ট, সেজন্য আমরা ক্যাপিলারিটা করি। তাহলে ভেনাস প্লাজমা ব্লাড গ্লুকোজ এটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ। কারণ আমরা নর্মালি চিন্তা করি ব্লাড গ্লুকোজের চেয়ে প্লাজমা, আমরা যদি আর্টারিয়াল যে গ্লুকোজ, আর্টারিয়াল এবং ক্যাপিলারি, ওগুলির চেয়ে প্লাজমাটা মোস্ট সেন্সিটিভ। কেন? এটা একটু চিন্তা করলে পারা যায়। কারণ হচ্ছে যে আর্টারি দিয়ে আমরা জানি ব্লাডগুলো যায়, ক্যাপিলারি দিয়ে যায়, ক্যাপিলারির ওই লেভেলে এসে ওইখানে হচ্ছে ব্লাড থেকে গ্লুকোজগুলো এক্সট্রাকশন হয়ে সেলে চলে যায়, টিস্যুতে। তাহলে ভেনাস যে ব্লাডটা যাবে ওইখানে কিন্তু ব্লাড গ্লুকোজ মানে ওইখানে কিন্তু গ্লুকোজ কমে যাবে। সো এটা মোস্ট সেন্সিটিভ। আচ্ছা, বুঝলাম। এরপরে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, UGTT, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। কী অবস্থা? এটা আমরা বলেছি যে 2 hours after 75 গ্রাম গ্লুকোজ লোড যেটা দিয়ে করি, এটা দিয়ে করি। আমরা কীভাবে করি? প্রথম হচ্ছে প্রিপারেশন। হ্যাঁ, প্রিপারেশন দেখতে হবে। তাহলে আমরা কি UGTT সবাইকে দিব না? প্রথমে হচ্ছে আমরা কাকে দিব? ইন্ডিকেশন হচ্ছে যাদের প্রি ডায়াবেটিস আছে। যেমন ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ যদি আমরা 5.6 থেকে 6.9 এর মধ্যে পাই, প্রি ডায়াবেটিস, তাহলে আমরা তাকে UGTT দিতে পারি। হ্যাঁ, তাহলে UGTT, আর প্রেগনেন্টদের ক্ষেত্রে UGTT দেওয়া যায়। UGTTর ক্ষেত্রে আমরা কী করি? প্রথম হচ্ছে প্রিপারেশন চারটা পয়েন্ট মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে পেশেন্ট পরীক্ষার 3 দিন আগে সে একদম খাওয়া দাওয়া বন্ধ করবে না, সে নর্মাল যে কার্বোহাইড্রেট ডায়েট এটা খাবে, আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট বিফোর 3 days অফ দ্য টেস্ট। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেদিন পরীক্ষা করবে পরীক্ষার আগে সে মোটামুটি 8 ঘন্টা না খেয়ে থাকবে। তাহলে হচ্ছে ফাস্টিং ওভারনাইট ফর অ্যাটলিস্ট 8 hours। 3 নম্বর হচ্ছে সে পরীক্ষাতে আসার পরে 30 মিনিট রেস্ট নেবে। কেন? ওই যে আমরা বলেছি যে সে পরীক্ষাতে আসছে স্ট্রেস কন্ডিশন, তাহলে হাইপারগ্লাইসেমিয়া থাকতে পারে, সেজন্য 30 মিনিট রেস্ট। 4 নম্বর, সে স্মোকিং করতে পারবে না। হ্যাঁ, এই 4টা জিনিস আমাদের মনে রাখতে হবে। আসার পরে আমরা তার হচ্ছে যে এগুলো মেনটেন করে তার হচ্ছে প্রথমে একটা স্যাম্পল নিয়ে নিব, ফাস্টিং স্যাম্পল। হ্যাঁ, কিছু খাওয়ার আগে। এরপরে আমরা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ তাকে ড্রিঙ্ক খাওয়াবো। তার 2 ঘন্টা পরে পরবর্তী স্যাম্পলটা নিব। হ্যাঁ, ঠিক সেম এটার ক্ষেত্রেও যে আমরা কিভাবে এটা ইন্টারপ্রিটেশন করব। যদি আমরা ফাস্টিংয়ের ক্ষেত্রে 5.6 থেকে 6.9 মধ্যে পাই, তাহলে হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর যদি হচ্ছে 7 বা তার চেয়ে বেশি পাই, তখন ডায়াবেটিস। ঠিক সেম যদি আমরা 2 hours আফটার যেটা 75 গ্রাম গ্লুকোজ লোড, এক্ষেত্রে যদি 7.8 থেকে 11 মিলিমোল পার লিটার পাই, তাহলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স IGT। আর যদি 11.1 এর চেয়ে বেশি হয় বা সমান হয়, তখন এটাকে আমরা বলবো ডায়াবেটিস। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আসছে HbA1c। এটা কি? এটা যদি বলি, এটা হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন, সোজা অনলাই হিমোগ্লোবিনের সাথে আরবিসির ভিতরে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজ একটা কোভ্যালেন্ট বন্ড উইথাউট এনি এনজাইম, এটাকে বলা হয় নন এনজাইমেটিক কোভ্যালেন্ট বন্ড, গ্লুকোজ অ্যান্ড হিমোগ্লোবিন, এটাকে বলা হয় গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটা কি অবস্থা? এটা দিয়ে কি সুবিধা? এটা দিয়ে আমরা হচ্ছে যে আমাদের বিগত প্রায় 4 মাসের গ্লুকোজ লেভেলটা, তার গ্লাইসেমিক কন্ট্রোলটা কীরকম ছিল এটা বুঝতে পারি। কেন? কারণ আমরা জানি হিমোগ্লোবিন আরবিসির ভিতরে থাকে, তাহলে আরবিসির লাইফ স্প্যান কত? 120 days, মানে 4 মাস। তাহলে আমরা এই জন্য মোটামুটি 4 মাসের তার হচ্ছে একটা বিষয়টা মাপতে পারি। তো এটা নর্মাল লেভেল হচ্ছে যে 5.7 কম, 5.7 to 6.4% যদি হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে যে প্রি ডায়াবেটিস। 6.5 এর সমান বা বেশি হলে পার্সেন্ট, তখন আমরা এটাকে বলি ডায়াবেটিস। আচ্ছা, এখন যদি কোনো কারণে আরবিসি এর লাইফ স্প্যান 120 days-এর চেয়ে বেশি হয়, কিছু কন্ডিশন, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে HbA1c-টা বেশি পাবো। যদি কম হয়, তাহলে HbA1c-টা আমরা কম পাবো। এটা হচ্ছে ফলস একটা রেজাল্ট আর কি। যেমন কী কন্ডিশনে আরবিসি এর লাইফ স্প্যান বাড়তে পারে, যেমন বিভিন্ন এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, তারপর হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এনিমিয়া, তারপর হিমোগ্লোবিন ফোলেট ডেফিসিয়েন্সি এনিমিয়া, এগুলো তো হতে পারে। আর আরবিসি ভাঙে কোথায়? স্প্লিনে। এখন স্প্লিনে নেই, তাহলে আরবিসি তো ভাঙতে দেরি হবে। তাহলে স্প্লিনেক্টমি, এক্ষেত্রে কিন্তু আমরা ফলস পজিটিভ মানে বেশি রেজাল্ট পেতে পারি। আর কখন কম পেতে পারি? যদি আরবিসি ভেঙে যায় তাড়াতাড়ি, যেমন হচ্ছে যে থ্যালাসেমিয়া থাকতে পারে,
কোনো ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, যেমন তারপর হচ্ছে যে পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশনে পড়ে, এগুলোতে তার কি হতে পারে, এগুলোতে হচ্ছে যে পেশেন্টের HbA1cটা ফলসলি লো পেতে পারি আমরা। তো আশা করি সবাই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এগুলো বুঝেছেন। তো সবাইকে ধন্যবাদ।